প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আছে জয়শ্রী ভট্টাচার্য। SAARC এডুকেশনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ দেখো আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় 14 থেকে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এখানে দেখো আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব কী? তো আমরা এভাবে এখানে 5টা প্রশ্ন আছে, আমরা 5টা প্রশ্ন এখানে আলোচনা করব। কিন্তু তোমাদের এই অধ্যায়ের যা যা প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে যদি তোমরা পাঠ পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা এই সবগুলো প্রশ্নোত্তর কিন্তু তোমাদের শিখতে হবে। কিন্তু আজকে আমি এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2টা যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি জনসংখ্যার ঘনত্ব কী। তো জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা। প্রতি একক জায়গায় যতজন লোক বাস করে তাকে কি বলে? জনসংখ্যার ঘনত্ব বলে। এটা আমরা কিভাবে বের করতে পারি? মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। তো আমরা কি করব? আমরা প্রথমে সংখ্যাটা লিখব এইভাবে যে প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলে। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। তো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে জনসংখ্যা কাকে বলে? জনসংখ্যা হচ্ছে কোনো দেশের মোট লোক সংখ্যা, সর্বমোট লোক সংখ্যা। কোনো দেশের সর্বমোট লোক সংখ্যাকে কি বলে? জনসংখ্যা বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে হাইব্রিড গাড়ির বৈশিষ্ট্য লিখো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে হাইব্রিড গাড়ির বৈশিষ্ট্য লিখো। তো হাইব্রিড গাড়ি কি? হাইব্রিড গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করেই চলতে পারে। তো একটা বৈশিষ্ট্য লিখলেই হবে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন। কি লিখবো আমরা? হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য হলো যে এটি বিদ্যুৎ এবং তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বর্তমানে পৃথিবীতে কতজন লোক বাস করে? তো বর্তমানে পৃথিবীতে কতজন লোক বাস করে এটা নির্দিষ্ট করে দেয়া নাই, কিন্তু প্রায় লেখা আছে 700 কোটি। তার মানে প্রায় 700 কোটি। 700 কোটি থেকে একটু কম হতে পারে অথবা একটু বেশি হতে পারে। তো বর্তমানে পৃথিবীতে কতজন লোক বাস করে? বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি লোক বাস করে। তো আমরা প্রায়টা লিখতে হবে, যদি প্রায় না লিখো তাহলে উত্তরটা ভুল হয়ে যাবে। তো পরীক্ষক যিনি থাকবেন সমাপনীতে উনি কেটে দিতে পারেন। কারণ প্রায় কখন লিখি আমরা? যখন কোনো সংখ্যা আমরা ঠিক নির্দিষ্ট করে বলতে পারি না, একটু কম বা বেশি হতে পারে, তখন আমরা এটাকে প্রায় দিয়ে লিখি। তো আবার আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, এক কথায় বলি। জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গমিটারে প্রতি একক জায়গায় যে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। জনসংখ্যা কাকে বলে? কোনো স্থানের বা কোনো দেশের মোট লোক সংখ্যাকে, সর্বমোট লোক সংখ্যাকে জনসংখ্যা বলে। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। হাইব্রিড গাড়ির বৈশিষ্ট্য কি? হাইব্রিড গাড়ির বৈশিষ্ট্য হলো এটি তেল এবং বিদ্যুৎ উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে। আর বর্তমানে পৃথিবীতে কতজন লোক বাস করে? বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি লোক বাস করে। তো আমি আবারও বলছি, প্রায় কথাটা লিখতে হবে। তারপর দেখো, এখন আমি যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা আশা করি যে অধ্যায়টা তোমরা ভালো করে পড়ে নিয়েছো। তো অধ্যায় পড়া থাকলে তোমরা কিন্তু যোগ্যতাভিত্তিক প্রশ্ন উত্তর করতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে শওকতের গ্রামে এখন আর কোনো বন দেখা যায় না, মানুষ কেন তা উজাড় করছে? 2টি বাক্যে লিখো। আর পরিবেশের উপর 4টি বিরূপ প্রভাব লিখো। পরিবেশের উপরের 4টি বিরূপ প্রভাব লিখো। তো প্রথমে লেখা আছে যে শওকতের গ্রামে এখন আর কোনো বন দেখা যায় না, মানুষ কেন তা উজাড় করছে। তা বলতে এখানে কোনটার কথা বোঝানো হয়েছে? শওকতের গ্রামে এখন আর কোনো বন দেখা যায় না, তার মানে তা মানে হচ্ছে বনের কথা এখানে বলা হয়েছে। তো মানুষ কেন তা উজাড় করছে মানে মানুষ কেন বন উজাড় করছে, এটা আমাদের 2টি বাক্যে লিখতে হবে। আর পরিবেশের উপর এর 4টি বিরূপ প্রভাব লিখব।
মানে বন উজাড় করার কারণে যে পরিবেশের উপর প্রভাব পড়ে, এরকম আমরা 4টি প্রভাব লিখব। তো প্রথমে আমরা উত্তরটা এইভাবে শুরু করব যে শওকতে গ্রামে এখন আর কোনো বন দেখা যায় না, মানুষ বন উজাড় করছে, এর 2টি কারণ নিম্নরূপ। তো প্রথমে আমরা কি লিখতে পারি, 1 নাম্বার লিখতে পারি যে মানুষ পশুপালনের জন্য কি করছে, বন উজাড় করছে। আবার লিখতে পারি যে ফসল উৎপাদনের জন্য বন উজাড় করছে। আবার এটাও লিখতে পারি ঘরবাড়ি তৈরির জন্য বন উজাড় করছে। তো আমরা যে কোনো 2টা লিখলেই হবে, অথবা 2টা একসাথে এইভাবেও লিখতে পারো যে একটা হচ্ছে ঘরবাড়ি নির্মাণের জন্য আর 2 নাম্বার হচ্ছে পশুপালন ও ফসল উৎপাদনের জন্য। তারপরে এর পরিবেশের উপর এর 4টি বিরূপ প্রভাব। তো বিরূপ প্রভাব মানে হচ্ছে এর ক্ষতিকর প্রভাব। তো পরিবেশের উপর কি কি প্রভাব ফেলে, যদি আমরা বন উজাড় করে ফেলি তাহলে কি হতে পারে, তাহলে বনভূমি যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হতে পারে, তাহলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। তো 1 নাম্বার আমরা লিখব বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। 2 নাম্বার লিখব জীবের আবাসস্থল নষ্ট হয়। 3 নাম্বার লিখব ভূমিক্ষয় এবং ভূমিধস হয়। আর 4 নাম্বার কি লিখতে পারি, জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এভাবে আমরা পরিবেশের উপর 4টি বিরূপ প্রভাব মানে ক্ষতিকর প্রভাব লিখতে পারি। তো 1 নাম্বার লিখব বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। 2 নাম্বার লিখব যে জীবের আবাসস্থল ধ্বংস হয়। 3 নাম্বার লিখব ভূমিক্ষয় এবং ভূমিধস হয়। 4 নাম্বার লিখব জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের উত্তর। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা কি দেখি, জনসংখ্যার ঘনত্ব কি, জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব লিখো। তো জনসংখ্যার ঘনত্ব কি, আমরা একটু আগে পড়লাম যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি একক জায়গায় মোট লোকসংখ্যা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তো আমরা প্রথমে এইভাবে লিখব, জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা বুঝি প্রতি একক জায়গায় মোট লোকসংখ্যা। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়, আমরা এতটুকু লিখব। তারপরে জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে। তো জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা, জনসংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদা তত বাড়বে প্রাকৃতিক সম্পদের চাহিদা। এই চাহিদাটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের চাহিদা। আমাদের ঘরবাড়ির প্রয়োজন হবে, তারপরে শিক্ষার প্রয়োজন হবে, খাদ্যের প্রয়োজন হবে। তার মানে জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে, এই সব জিনিসের চাহিদাই বেড়ে যাবে। তো আমরা কি লিখব, জনসংখ্যা যত বৃদ্ধি পায় মানুষের চাহিদাও তত বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধির ফলে অনেক জিনিসের চাহিদা বেড়ে যায়, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমি ইত্যাদি। তারপরে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব লিখো। তো জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবেশের উপর কি কি ক্ষতিকর প্রভাব দেখা দেয়, যেমন এটার যে ক্ষতিকর প্রভাবগুলো পড়লাম এগুলা কিন্তু আসলে বনভূমি ধ্বংসের কারণে। বনভূমি মানুষ কেন ধ্বংস করে, জনসংখ্যা বৃদ্ধির কারণেই মানুষ বনভূমি ধ্বংস করে। তার মানে এই যে প্রভাবগুলো এগুলো কিন্তু আমরা জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হিসেবেও লিখতে পারি। তো আমরা কি লিখব, যে বনভূমি পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির কারণে যে ক্ষতিকর প্রভাবগুলো পড়ে তা নিম্নরূপ। তো আমরা এটা লিখতে পারি যে জীবের আবাসস্থল নষ্ট হয়ে যায়, তারপরে কি লিখতে পারি ভূমিধস হতে পারে, তারপরে কি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য বন উজাড় হয়ে যায়। তারপরে আরও লিখতে পারি যে কলকারখানা তৈরিতে অধিক জমি ব্যবহারের জন্য আমরা কি করি, আমরা ভূমি কি করি, গাছপালা কেটে ফেলি। তো আমরা এই যে প্রভাবগুলো আমরা পড়লাম একটু আগে এর জন্য বনভূমি ধ্বংসের জন্য, এই প্রভাবগুলোই কিন্তু জনসংখ্যা বৃদ্ধির জন্য আমরা লিখতে পারি। তো আশা করি তোমরা এই অধ্যায়টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং যোগ্যতা ভিত্তিকগুলো ভালোভাবে বুঝে নিয়েছো। তো এই অধ্যায় থেকে অন্যভাবেও আরও সংক্ষিপ্ত প্রশ্ন এবং যোগ্যতা ভিত্তিক থাকতে পারে। তোমরা বাসায় সব ভালোভাবে অধ্যায়টা পড়বা এবং প্রশ্নগুলো শিখবা। তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।